তাহলে আমাদের খুব শর্ট টাইম, আমরা এই জায়গাগুলো এই জন্য বললাম যে মাটি তৈরি না হলে চাষ হয় না, আর যারা যোগ করবে তাদের জমি তৈরি ক্লিনজিং দিয়ে হয়। আমি যেগুলো বললাম এগুলো ছিল ক্লিনজিং প্রসেস। কারণ তোমরা যারা আমার সামনে বসে আছো তারা নানান রকম ধারণা নিয়ে আমার সামনে বসে আছো, প্রত্যেকের নিজের নিজের একটা ধারণা আছে। এই ধারণাগুলো তোমাদের বস্তার মধ্যে ভর্তি হয়ে আছে। এই অবস্থায় তোমাদেরকে যতই আমি এখান থেকে আসন দেখিয়ে দিই আর প্রাণায়াম দেখিয়ে দিই, তুমি 3 দিন করবে, 4র্থ দিন ছেড়ে দেবে, ভুলেই যাবে যে এখানে কোনো একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, ভুলেই যাবে। এই জন্য মানুষেরা যোগ কন্টিনিউ করতে পারে না। অনেকে দেখবে বলবে, ও তুই যোগ করছিস, হ্যাঁ রে আমিও করেছিলাম জানিস, আমিও স্টার্ট করেছিলাম, এই কিছুদিন করলাম তারপরে আর পারলাম না। কারণ পেশেন্স না থাকলে না হলে ভারতবর্ষে মানুষেরা হিউজ টাইম লাইফ দিয়ে দিচ্ছে। কারণ যোগ যখন তুমি করবে তখন তোমার জীবনের এমন কোনো জিনিস নেই যেটা তোমার মুখ হতে থাকবে, ইনক্লুডিং পয়সা। হ্যাঁ, এটা জোর দিলাম কারণ মানুষ অনেক ভয় পেয়ে যায় যে ওনার কথাগুলো ঠিক আছে, কিন্তু ওইসব কথা শুনলে তো ব্যবসা বসে যাবে। ওনার কথাগুলো ঠিক আছে, কিন্তু এইসব শুনলে তো আমার পেট ভরবে না। হ্যাঁ, তোমার জানা নেই, তোমার পেট ভরারই কথাই তুমি ধরতে পারছো না, এটা তোমার লাগে। তাহলে মানুষ যোগটাকে প্রপারলি করার জন্য আসুন, জানুন। এখন তোমরা যারা এসছো তোমাদেরকে কয়েকটা রোগের কয়েকটা ইম্পর্টেন্ট আসন বলবো এবং ছোট্ট ছোট্ট করে দেখাবো। যারা ডায়াবেটিসে ভুগছে তাদের জন্য মণ্ডূক আসন, অর্ধমৎস্যেন্দ্রাসন, এই দুটো আসন এবং একটি প্রাণায়াম, নারী শোধন প্রাণায়াম, এই 3টে আমি আজকে শিখিয়ে দেবো। কারোর যদি সুগার আছে তাহলে এই 3টেকে মন দিয়ে করবে। আর গাইডেড মেডিটেশন আমার নানান জায়গায় অ্যাভেলেবেল আছে, নেটে আছে, চ্যানেলসে আছে, তোমরা যোগাযোগ করলে সেটাও পেয়ে যাবে। গাইডেড মেডিটেশনটা তোমরা ফোনে চালিয়ে ওটা করতে পারো। এটা আমি ছোট্ট করে বললাম সুগারকে কন্ট্রোল করার ব্যাপার। ডায়েটে ছোট্ট করে বলছি, যারা ব্রেকফাস্ট দেরি করে করবে, যারা ব্রেকফাস্ট স্কিপ করবে তাদের সুগার কোনোদিন ভালো হবে না, এবং তাদের সুগার না থাকলে তাদের সুগার কিন্তু হয়ে যায়। আমি সুগারের ব্যাপারে ছোট্ট করে ক্যাপসুল দিচ্ছি। তাহলে আমি কি কি বললাম? আমি বললাম ব্রেকফাস্ট ভীষণ ইম্পর্টেন্ট সুগারকে কন্ট্রোল করার জন্য। কারুর যদি সুগার হয়নি, কেউ যদি চায় যে আমার জীবনে সুগার না আসুক, আমার সুগার হয়নি, আপনি বলুন যে কী দিকে আমি খেয়াল রাখবো। তাকে বলছি ব্রেকফাস্ট কোনোদিন স্কিপ করবে না, ব্রেকফাস্ট ভালো করে করবে, তোমার সুগার হবে না। তুমি লাঞ্চের সময় শশা খাবে, স্যালাড খাবে, তোমার সুগার হবে না। তুমি রাত্রিবেলায় কার্বোহাইড্রেট লেস করবে, পারলে পারে নিও না, তোমার সুগার হবে না। তুমি রাত্রিবেলায় নিরামিষ খাবে, তোমার সুগার হবে না। যদি হয়ে গিয়ে থাকে এগুলো পালন করলে সুগার কন্ট্রোলে, সুগার দেয়। এবার বলছি যেগুলো যেগুলো সোসাইটিতে অনেক বেশি সেগুলো বলছি। হ্যাঁ, এবার বলছি হাই ব্লাড প্রেশার সবার ঘরে আছে, প্রায় সব লোকের। হাই ব্লাড প্রেশারের জন্য ভীষণ ইম্পর্টেন্ট নিরামিষের দিকে টার্ন হওয়া। হাই ব্লাড প্রেশারের জন্য কয়েকটা পয়জন বন্ধ করা ভীষণ ইম্পর্টেন্ট। কীরকম পয়জন? মিল্ক প্রোডাক্ট বন্ধ করো, ময়দার প্রোডাক্ট বন্ধ করো, গমের প্রোডাক্ট বন্ধ করো, 4টের পরে টক জিনিস খেও না, কাঁচা জিনিস খেও না, মানে ফ্রুট স্যালাড বিকেলবেলার পরে খেতে নেই 4টের পরে। এটা অনেকে জানে। হলো, এটা বললাম কিসের? হাই ব্লাড প্রেশারের বলছি। হাই ব্লাড প্রেশারের জন্য সব থেকে রামবান প্রাণায়াম যেটা, সেটা হলো ভ্রামরী প্রাণায়াম। ভ্রামরী প্রাণায়াম কীভাবে করে? বুড়ো আঙুল কানে বন্ধ করে, 3টে আঙুল চোখের ওপরে দেয়, ইন্ডেক্স ভুরুর ওপরে দেয়। তাহলে প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, নিঃশ্বাস নেব নাসিকা দিয়ে, দাঁতের পাটিটা টাচ করা থাকবে, আর একটা হামিং সাউন্ড করব,
একটা গুঞ্জন, যেমন ভ্রমর গুঞ্জন করে ওইভাবে এর মধ্যে আওয়াজ হবে না, এর মধ্যে হামিং হবে। প্রথমটা আওয়াজ করছি, দ্বিতীয়টা হামিং করছি, তাহলে তুমি ডিফারেন্সটা বুঝতে পারবে। তাহলে প্রথমটা আওয়াজ করে এটা করবে না, দ্বিতীয়টা করবে ওটা হামিং। এটা ভুল, আর ঠিকটা করছি। এবার যেটা তোমরা এখন শিখলে, এটা তোমরা যখনই কোনো জায়গায় পার্কে, টিভিতে কোনো জায়গায় দেখছো, একটু মিলিয়ে দেখো তো এই জিনিসটা পাচ্ছ কিনা। আমি পয়েন্টগুলো ধরাচ্ছি তোমাদের, তোমরা এই পয়েন্টগুলো মেলাবে। তাহলে আমি হাই ব্লাড প্রেশার বললাম, কি বললাম? এইটা হাই ব্লাড প্রেশারের জন্য আমার গাইডেড মেডিটেশন 100% এফেক্টিভ। কারোর যদি হাই ব্লাড প্রেশার আছে, আমার গাইডেড মেডিটেশন তাকে কতদিন বলবো? 2 সপ্তাহ বললে সে বুঝে যাবে যে একটা কিছু ভালো হচ্ছে, আর 1 মাস করলে ও বুঝে যাবে যে আমি ঠিক ট্র্যাকে আছি। আর করতে থাকলে মিরাকেল। তাহলে আমি হাই ব্লাড প্রেশারের ব্যাপারে বললাম, অল্প ডায়েট বললাম, অল্প তোমাদেরকে একটা দুটো করে বলছি যাতে তোমরা ভুলে না যাও। আমি একটু থাইরয়েডের ব্যাপারে বলছি, ঘরে ঘরে থাইরয়েডও আছে। থাইরয়েডের জন্য ধনে ভেজানো জল খাবে, 1 চামচ ধনে রাত্রে ভিজিয়ে দেবে, সকালবেলায় খাবে খালি পেটে, দাঁত ব্রাশ না করে সকালবেলায় ব্রাশ করতে নেই। আমি 30 বছর ধরে সকালে ব্রাশ করি না, অসুবিধা নেই, এভরিথিং ইজ পারফেক্ট। তাহলে ব্রাশ কি করবেন না? ময়লা থাকবে, সকালে অফিসে যাব, মুখে গন্ধ করবে না, কি বাজে কথা। এগুলো সব ধারণা। সারাদিনে তুমিও একবার ব্রাশ করো, আমিও তোমাকে একবারই ব্রাশ করেছি, আমি খালি টাইমটা চেঞ্জ করে দিচ্ছি। তুমি আর্লি মর্নিংয়ে করো, আমি বলছি ঘুমোতে যাও, ব্যাপারটা একই। রান্নাঘরে সারাদিন রান্না করলে সকালবেলাও রান্নাঘর পরিষ্কার করা যায়, সারা রাত নোংরা ছেড়ে। আর রান্নাঘরটা কাজ হয়ে গেলে পরে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘুমাতে গেলাম, সকালে এসে রান্নাঘর টিপটপ পেলাম, এটাও একটা পদ্ধতি। এবার তোমরা ভালো করেই বুঝতে পারছো যে কোন পদ্ধতিটা ঠিক। আমি দাঁত মাজার সময় এটাই করতে বলছি। এটা তোমার রান্নাঘর, এটাতে সারাদিন রান্না করলে, এটাকে তুমি ময়লা ছেড়ে দিয়ে ঘুমোতে চলে গেলে, সকালবেলায় আয়নায় দাঁড়িয়ে দাঁতকে ভালো করছে, মাড়ির সর্বনাশ করছো তুমি, মাড়ির সর্বনাশ করছো। ব্রাশটার মধ্যে প্লাস্টিক থাকে, ওইটাকে তুমি চেঞ্জ করছো না, ওইটা ক্যান্সারের কারণ। ব্রাশটার মধ্যে ফাঙ্গাস জমছে, ওটাকে তো ছাই পরিষ্কারও করো না, ওইটা ভেজা অবস্থাতেই রেখে দিলে ওই ফাঙ্গাসগুলো ওখানে জলের মধ্যে জন্ম নিয়ে ওইখান থেকে ব্যাকটেরিয়া ঢুকছে। তুমি জানো, তুমি গাদা পেস্ট নিয়ে নিলে, বেশি পেস্ট। বাচ্চাদেরকে বকছি, বাবু দেখি কতটা পেস্ট নিলে, বেশি করে নাও, মায়েরা বকছে বাচ্চা। সব ভুল। কনভেন্ট স্কুলে পাঠিয়ে দিলেই হলো না, লাইফস্টাইল শেখাও যাচ্ছে। ইংরেজিতে কথা বললে কিছু হবে না, ওকে কালচার শেখাও। ও মানুষই না তৈরি হলে ইংরেজিতে কথা বলে কি হবে? রাতে একবার ব্রাশ করলাম, সকালে যদি করা হতো কি অসুবিধা? সকালে অসুবিধা নেই, আমি বারণ করছি না। তবে এটা সকালে করার যে প্রবণতা বা ইচ্ছে, এটা এই জন্য জন্ম নেয় যে আমরা ছোটবেলার থেকে রোজ করে আসছি, তো এটা আমাদের একটা সাইকোলজিক্যাল হয়ে গেছে। এমা মুখ নোংরা, আপনি বলছেন ওইভাবে খাবার দাবার কি করে করা যায় বলুন? আমি ঠাকুর পুজো করবো, বাসি আমি বলছি তুমি যখন রান্নাঘরটা পরিষ্কার করে সকালে রান্নাঘরে যাও, রান্নাঘরটা কত চিকচাক টিপটপ থাকে। কেন? কারণ ওখানে তো রান্না হয়নি, ওটা তো ময়লাই হয়নি। ওখানে তো টিকটিকি আরশোলা কেউ আসবে না, কারণ ঝাঁ চকচকে টিকটিকি আরশোলা এসে কোনো খাবার পাবে না, ওরা ঘুরে যাবে। 1 দিন ঘুরে যাবে, 2 দিন ঘুরে যাবে, 3 দিন ঘুরে যাবে, ওরা আর আসবে না তোমার বাড়ি, কারণ ওখানে খাবার নেই। এই জন্য বলে যে পরিষ্কার করলে পোকামাকড় হয় না। তুমি পরিষ্কার এখানে করো। তোমরা কি জানো আমি যেটা বলছি এটা সুগারের সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড? হ্যাঁ, এই ছোট্ট জিনিস করলে সুগারকে প্রিভেন্ট করতে পারবে। সকালে ব্রাশ না করার বেনিফিটসগুলো কি কি? সকালে ব্রাশ না করলে পরে তোমার মুখে যে সারা রাত স্যালাইভাটা জমলো, ওইটা তোমার মেডিসিন,
ওইটা তুমি গাটে পাঠালে তোমার কোনোদিন সুগার হবে না। তোমার ডাইজেস্টিভ সিস্টেম স্ট্রং হবে। তোমার ডাইজেস্টিভ সিস্টেম স্ট্রং হলে তোমার বডির মধ্যে ব্লাডকে পিউরিফাই করার, লাংসকে হেল্প করছো, তাহলে লাংস ড্যামেজ হবে না। লাংস ড্যামেজ না হলে ইনহেল এক্সেল ম্যাক্সিমাম করতে পারবে। ইনহেল এক্সেল ম্যাক্সিমাম করলে অক্সিজেন সাপ্লাই ব্রেনে বেশি যাবে, স্ট্রেসে পড়বে না। তাহলে দেখলে কোথা থেকে কোথায় চলে গেল। ইয়েস, মুখে তো গন্ধ হতে পারে সকালে ব্রাশ না করলে। আমি গন্ধের কথা বলছি। মুখের গন্ধ, যেটাকে আমরা ভাবি দাঁত বা মাড়ি থেকে আসছে, মুখের গন্ধ গাট থেকে আসে। লোকে এই পাথরটাকে ইন করে চকচক, আরে এটা তো সাদা পাথর, এটা তো কেন সাবান দিয়ে ঘষছিস? এটাতে কিচ্ছু নেই। আর মুখে গন্ধ, এটা দাঁতে হচ্ছে না, এটা গাট থেকে উঠছে রে ভাই। ডাইজেস্টিভ সিস্টেম স্ট্রং না থাকলে দাঁত গ্লেজ দিলে পরেও তোমার কিন্তু মুখে গন্ধ হবে। গন্ধটা ডাইজেস্টিভ সিস্টেম থেকে আসছে। রুটটা ঠিক করো। দাঁত তো পাথরে রেখে কি চকচক করার চেষ্টা করছে? যারা দাঁত মাজে না, কুকুরদের দাঁত দেখেছো, বাঘেদের দাঁত দেখেছো, ওরা তো মাংস খায়, ওদের তো বেশি পরিষ্কার করার দরকার তোমার মতো। তাহলে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো। মানুষ ছাড়া কেউ দাঁত মাজে না, আর মানুষেরই ডেন্টিস্ট বাড়ছে পাড়ার মধ্যে 5টা। হ্যাঁ, তোমরা ছোটবেলায় এত ডেন্টিস্ট দেখেছিলে? তোমরা যখন ছোট ছিলে দেখেছিলে ডেন্টিস্ট? এখন প্রত্যেক পাড়াতে 5টা। এই সালাইভাটা কি কাজ করে? সালাইভাটা কি কাজ করে? এটার থেকে ভালো প্রশ্ন নেই কিন্তু। কেন জানো? এই একটা প্রশ্নের উত্তর যদি তুমি পেয়ে যাও, তুমি এই সিটিংয়ে অনেক কিছু নিয়ে বাড়ি চলে যাবে। আমি তোমাকে ছোট্ট করে বলে দিই, তোমাদের কম সময় নিয়ে বেশি জিনিস বলি। এই পুরো প্ল্যানেটের মধ্যে, আচ্ছা আমি আগে প্রথম লাইনটা এটা বলি, যে পুরো প্ল্যানেট যদি শরীরকে সুস্থ রাখতে চায়, তাহলে কোন জায়গাটায় প্রথমে যাবে শরীরকে ভালো রাখার জন্য? কোন কাজটা প্রথমে করবে? খাওয়ার খাওয়া। একটা মা নিজের বাচ্চাকে সুস্থ রাখার জন্য সবথেকে প্রথমে কি খেয়াল রাখবে? যে বাবু তাড়াতাড়ি ব্রাশ করে নাও, দুধের গ্লাসটা টেবিলে আছে, তাড়াতাড়ি খাবে, আর ওখানে বাদাম আছে, খেয়ে নেবে, কিন্তু ছাড়বে না, দাঁড়িয়ে দেখবে যে বাবু গ্লাসটা শেষ করেছে কিন্তু। তার মানে আমি কি বলতে চাইছি, যে আমরা প্রত্যেকে হেলথকে ভালো রাখার জন্য সবার প্রথমে যে জায়গায় যায় সেটা হলো ফুড। হ্যাঁ, ফুড কোথা থেকে আসে? আকাশ থেকে পড়ে, প্রকৃতি থেকে আসে। ভালো, আর একটু স্পেসিফিক, মাটি। তেঁতুল কোথায় হচ্ছে? কোথায় হচ্ছে? হচ্ছে ওপরে, কিন্তু মাটি থেকেই কি হচ্ছে? ওপরে হচ্ছে। তেঁতুল তেঁতুল তো কোথায় হচ্ছে? গাছে। আরে গাছে হচ্ছে, গাছটা এসেন্স কোথা থেকে আসছে? মাটি থেকে। মাটি তো। তো আমরা রুটে যাই না, বারবার আমরা রুটটাকে ধরি, পাতায় গেলে আমরা কনফিউজ করে যাই। আমার পলিসি হচ্ছে কি, আমি যখন বোঝাই না, আমি রুটটাকে বোঝাই। তাহলে কি হলো, তোমার জীবনের সমস্ত প্রশ্নের অ্যান্সার এই ফর্মুলাতে ফেললেই পেয়ে যাবে। তোমাকে 100টা প্রশ্ন আমাকে করতেই হবে। আমি তোমাকে ফর্মুলা দিয়ে দিচ্ছি, বাড়ি যাও, এই ফর্মুলার সব কিছু ফেলবে, অ্যান্সার পেয়ে যাবে। তাহলে পৃথিবীর সমস্ত খাবার মাটির থেকে আসছে। তেঁতুল মাটিতে হচ্ছে, আখ মাটিতে হচ্ছে, সেটা দিয়েই রসগোল্লা হচ্ছে। কারণ আখ থেকে গুড় হচ্ছে, গুড় থেকে চিনি হচ্ছে, বা আখের থেকে চিনি হচ্ছে, এটা দিয়ে রসগোল্লা হচ্ছে। তাহলে রসগোল্লা খাচ্ছ মাটি থেকে। কারণ ছানা, ছানা কোথা থেকে আসছে? দুধ থেকে আসছে। দুধ কোথা থেকে আসছে? গরু থেকে আসছে। গরু কি খাচ্ছে? ঘাস খাচ্ছে। ঘাস কোথা থেকে হচ্ছে? মাটি থেকে। তুমি যখনই পথে যাবে, তুমি শেষে গিয়ে মিলবে কোথায়? মাটি। তাহলে এবার শোনো, যখন সমস্ত জিনিসের জন্য খাবার নেই, আর খাবারের সমস্ত রুট যদি মাটি, তো মাটির মধ্যে এমন কি আছে যে তেঁতুল বানিয়ে দিচ্ছে, উচ্ছে বানিয়ে দিচ্ছে, তোমার লবণ বানিয়ে দিচ্ছে, ডিফারেন্ট বানিয়ে দিচ্ছে। একই পৃথিবীতে যত খাবার খাচ্ছ সবই তো মাটি থেকে। তাহলে মাটির যে এসেন্স, এটাকে ল্যাবরেটরিতে যদি টেস্ট করো, তাহলে তার সমস্ত গুণাগুণ যেগুলি, সেগুলি স্যালাইভাতে বসে আছে। সেগুলো স্যালাইভাতে বসে আছে। আজকে তোমার সিটিংয়ে যারা আসেনি, তারা যদি এই জিনিসটা শুনতো,
তারা অনেক উপকৃত হবে। আমি যে ফর্মুলাটা বলছি খুব ঠান্ডা মাথায় ছোট্ট করে বলছি যাতে তোমরা কুলিয়ে না। আমি না রূপটাকে, আমি ছোটবেলার থেকে যখন স্কুলে যেতাম আমি না টিচারদের পড়ানো কিচ্ছু বুঝতাম না। তখন আমার মাথার মধ্যে এটা হতো যে আমি কিন্তু চাই পড়তে, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। কিন্তু আমি তখন মনের মধ্যে এটা ভাবতাম যে যে চায় পড়তে সে তো পড়তে পারছে না, তাহলে যে পড়াচ্ছে তার মধ্যে সেই ভেতরের আগুনটা নেই যে যাকে দেব তাকে কিভাবে দেবো যে তার ভিতরে ঢুকে যাবে। সে ডিউটি করে চলে যাচ্ছে। যে জিওগ্রাফির টিচার প্রিন্সিপাল বলবে যে তুমি পড়াচ্ছ না, কমপ্লেন আসছে, সেই জন্য আমি 4 অধ্যায় পড়িয়েছি, আজকে আমি 5 অধ্যায় কমপ্লিট করে দিয়েছি। পরীক্ষার আগে 7 অধ্যায় করতে হবে, আমি 7 অধ্যায় করিয়ে দিয়েছি, আমার কাজ হয়ে গেছে, আমাকে কেউ কিচ্ছু বলবে না। পরীক্ষার আগে জিওগ্রাফির টিচার 7 অধ্যায় পড়িয়ে দিয়েছে। যখন প্রিন্সিপাল, হেডমাস্টার টিচারদের নিয়ে মিটিং করবে তখন জিওগ্রাফির টিচারের কোনো ভয় নেই, কেন পরীক্ষার আগে আমি কমপ্লিট করে দিয়েছি, আমি দায় সারা। এবার স্টুডেন্ট বুঝেছে কি বুঝেছে না, আমার বয়ে গেছে। তো আমিও যখন তোমাদের বলছি আমি দায় সারা করছি না, আমি তোমাদেরকে রুটটা দিয়ে দিচ্ছি, সো দ্যাট এই রুটটা দিয়ে তোমরা সারা জীবন ভালো থাকতে পারবে। তাহলে যে প্রশ্নটা ছিল স্যালাইভা কেন, উত্তরটা হলো যখন সব কিছু মাটিতে, যখন মাটির সব গুণাগুণ স্যালাইভাতে, যখন তোমার মুখে স্যালাইভা আছে, তার মানে তুমি মাটির সমস্ত খাবার দাবার না খেয়ে যদি তুমি স্যালাইভাটাকে ঠিকভাবে প্রিজার্ভ করতে পারো, তাহলে তুমি কিশমিশ না খেলেও কিশমিশের বেনিফিট পাবে। এই জন্য গ্রামের গরিব বাচ্চারা শহরের বড় বড় বাবুদের বাচ্চাদের মতন ডায়েট মেনটেন করে না চললেও ওরা যা হিষ্টপুষ্ট, এটা শহরের বাচ্চা না। শহরের বাচ্চার প্রত্যেক সিজন চেঞ্জে ডাক্তারের কাছে যেতে হয়, অ্যাপয়েন্টমেন্ট বুক করাতে হয়। সিজন চেঞ্জ হলে সর্দি কাশি হচ্ছে, স্ট্রাবল হচ্ছে, তার মানে কি ইমিউনিটি নেই। সিজন চেঞ্জ হলো, বডি লড়াই করতে পারছে না। কেন লড়াই করতে পারছে না? ওকে তুমি আর্টিফিশিয়াল জিনিস দিচ্ছ না, তুমি প্যাকেট দুধ নিয়ে এসে ওকে ছানা করে খাওয়াচ্ছ। তোমার তো ওর বয়স হলে ক্যান্সার হবে। গরুর দুধ পাবো কোথায়? হ্যাঁ, গরুর দুধ পাবো কোথায়? গরুর দুধ যদি না পাই তাহলে আমি খাবো না। কারণ আমার যদি খুব খিদে পেয়েছে, আমার সামনে যদি একটা পয়জন আছে আর কিছু নেই, তাহলে এবার আমি খুব খিদে পেয়েছে, আমি পয়জনটা খেয়ে নেবো, কারণ আমার খুব খিদে পেয়েছে। কিন্তু শরীরে তো ক্যালসিয়ামও দরকার আছে। শরীরে ক্যালসিয়াম দরকার, কিন্তু ক্যালসিয়াম যে দুধ থেকে আসে, এটা আমাদের সোসাইটিতে একটা ভুল রিউমার ছড়ানো হয়েছে। ভুল রিউমার ছড়ানো হয়েছে। আমরা আধ্যাত্মিক লোক, তো আমরা মনে করি যে ভালো কাজ করলে রাস্তা খোলে। আজকে আমি যে কাজটা করছি, আমি তোমাদেরকে বলি, যেহেতু আমাদের সোসাইটি ডিগ্রিকে বিলিভ করে, আমি যেহেতু ডাক্তার নয়, সেই জন্য আমার কথাকে খুব একটা গুরুত্ব কেউ দেবে না, আমাদের সোসাইটি দেবে না। কিন্তু দেখো প্রকৃতি কীভাবে হেল্প করে। রিসেন্টলি আমার কাছে আমাদের শহরে একজন নাম করা ডাক্তার, কার্ডিওলজিস্ট, ভালো ডিপার্টমেন্টে, সে আমার কাছে এসে যুক্ত হলো। বোধহয় হার্ডলি কতদিন হলো, 2 সপ্তাহ হয়েছে। আমার কটা সিটিং নিয়েছে? 3টে সিটিং নিয়েছে। এখন সেই ডাক্তার আমার কাছে, ওর কাছে টাইম খুব কম, 61 এজ, ভালো পোস্টে আছে, সারাটা জীবনে 61 মানে বুঝতেই পারছো, তার কাছে তো ভালো ডিগ্রি। সে যখন আমার কাছে এসে বসলো, আমাকে যখন দেখছে রোগ জ্বালা নিয়ে বা শরীর নিয়ে আমি যে স্পিচ দিচ্ছি, থ হয়ে 3-3.5 ঘন্টা অন অ্যান স্ট্রেচ পাথরের মতন বসে শুনেছে। লাস্টে খালি একটাই কথা বললো, গুরুজি আপনার বই লেখা হয়নি? আমি বললাম সেইভাবে তো কোনোদিন ভাবিনি, আপনার লেখা উচিত। আমি একটা চিকিৎসক হিসেবে বলছি, আপনার দরকার আছে। আমি বললাম দেখো, এইগুলো তো আমি নিজের জীবনে ভিজিটিং কার্ডই ছাপাই, আমার জীবন রিটায়ারমেন্টে চলে এসছে। এখন যেটুকু সোশ্যাল মিডিয়া এরা করে, কারণ ফলোয়াররা বলে গুরুজি আপনাকে স্প্রেড হতে হবে, তাহলে সেটাও যদি হয় প্রকৃতির ইচ্ছা হবে। আমি যেটা বলতে চাইছি, ওই ডাক্তার যেহেতু নিজের একটা তার
সমাজে একটা ডিগ্রি আছে, ওকে শুনবে লোকে। এবার সে যখন এই জিনিসগুলিকে ইলাবোরেট করবে, তুমি জানো 3টে সিটিং নেওয়ার পর এমন এমন ডিজিজ যেগুলো সোসাইটিতে ঠিক হয় না, সেইগুলো ডিজিজ আমার কাছে দেওয়ার জন্য অলরেডি তোমার কাছে ফোন করে কটা কাস্টমারের নাম্বার দিয়েছে যে যোগাযোগ করবে গুরুজির সঙ্গে? হ্যাঁ, 3 জন করবে হয়তো, একজন ওই স্পন্সর। এখন সে শুরু করেছে কি বলতো, সে এখন শুরু করেছে নিজের ডিপার্টমেন্টের ক্রিটিক্যাল কেস আমার দিকে দেওয়া। অলরেডি 2-3টে হ্যাঁ আমাকে এই কয়েকদিনে। আমি বলতে চাইছি যেটা তোমাদেরকে, সেটা হলো যে সুযোগ কিন্তু হারিও না জীবনে। হয়তো আমি যেদিন থাকবো না, হয়তো সোসাইটি সেই দিন আমাকে বুঝবে। কারণ তুমি ইতিহাস ঘেঁটে দেখো যে যখন যারা লাইভ ছিল তখন তাদেরকে পাত্তাই দেওয়া হয়। তুমি যাও ব্যাকে, সেই জন্য লাইফে সুযোগ হারিও না। সুযোগ যেটা পাচ্ছ সেটাকে গ্র্যাব করো। আপনাকে আমি দুটো প্রশ্ন করবো। 100 বার। সবাই জেনে আসে, আমিও করি, সকালে ঘুম থেকে ওঠার আগে মুখ না ধুয়ে জল খাই। মুখ না ধুয়ে এক গ্লাস জল রাখা থাকে, হ্যাঁ, রাত্রিবেলা জলটা খাই। আচ্ছা, এটা হয়ে আসছে ভাবে আমার ফ্যামিলিতে। হুম সেটা আমি করি, আমার ছেলের উপর সবাই করে। হুম কেন করে? কেন ওটা ইজি ব্যাড আর গুড? এটা ভীষণ ভালো। আমি যেটা বলছি সেটার সঙ্গেই ম্যাচ করে। আমি যেটা বলছি, সারা রাতে স্যালাইভাটা ধারণ করার কথা, ওই জল খাওয়ার বাহানায় স্যালাইভাটাকে শরীরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বিদেশিরা বেড টি নেয়। আমি টি বলছি না, জল খেতে বলছি না, আমি রুটটাকে বুঝিয়ে দিচ্ছি। আর যারা এইটা করেছে তারা দেখেছে যে যোগী বিশ্বের মতন এইভাবে জ্ঞান দিলে বা রুট বোঝালে কেউ করবে না। কিন্তু আমরা যদি একটা ফরম্যাটে ফেলে দিই যে খালি পেটে জল খাবি, এটা সবাই পালন করে যাবে। কিন্তু যারা পালন করে যাচ্ছে তারা জানে না কেন পালন করছে। আমিও তো জানি না, ঠাকুর দাদা করতো। আমি জানি না। হ্যাঁ, আমার ফ্যামিলি আগে পুরুষ করে এসছে, আমি করছি, এইটাই আমার ছেলে করছে, আমার ছেলে বউ করছে, এইটাই সবাই করছে। এইটাই সামনে এক্সাম্পল বসে আছে, কেন? করছে কিন্তু জানে না। জানে না ভালো, কারণ জানালে পরে করতো না। যোগী বিশ্ব তো সবাইকে বলছে, কজন করছে না। কিন্তু ফরম্যাটে যদি ফেলা, ঠাকুর দাদা জল খায়, বাবা জল খেতেন, তাই আমিও খাই, আমার ছেলেও খায়, আমাদের পরিবারে চলে আসছে, এটা চলছে। ইট ইজ গুড আর ব্যাড? ভীষণ ভালো। নাম্বার 2 প্রশ্ন আপনার কাছে। এখন বর্তমানে প্রত্যেকটি ব্যবসাদার, প্রত্যেকটি লোকের কাছে স্ট্রেস একটা বিশাল ব্যাপার। সেই স্ট্রেসের জন্য শরীর খারাপ, রাত্রে ঘুম হয় না, ঘুম ভাঙলে ঘুম আসতে চায় না, এবং খিদে হয় না, খায় না, মুখ মনে হয় পড়ে থাকে। আমরা রোটারি করি কেন? রোটারি এখানে গেলে আমরা রোটারিয়ানদের সেবা করি, আমরা, এটা আমাদের ধর্ম। কিন্তু হাউ টু ডিক্রিজ দ্য স্ট্রেস from the human beings, how to control the stress. আজকে তুমি মহিলা ভাবছে চাকরিটা থাকবে তো, কাজী চাকরি তুমি যা খাবো কি আমি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। এটাকে এক্সাম্পল দিচ্ছি। এটাকে এই স্ট্রেসটাকে কমাবার কিংবা একটা স্ট্যাটিক পজিশনে আনার জন্য কি করা উচিত, কেন করা উচিত? প্রশ্নটা খুব ভালো। প্রশ্নটার উত্তরে আমার চিরাচরিত স্টাইলেই আমি উত্তর দিই। আমি সবসময় একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে পরে মানুষকে ইলাবোরেটলি বোঝাতে হয় না, মানুষ উদাহরণটা বুঝে গেলে আনসারটাও পেয়ে যাবে। তো একটা জিনিস হচ্ছে যে আমার বাড়িতে আগুন লেগে গেল, আমি ফায়ার ব্রিগেডকে ডাকলাম, আমার ফায়ার ব্রিগেড এসে আগুন নিভিয়ে দিল, এটা একটা পদ্ধতি। তো এখন যে প্রশ্নটা হয়েছে যে আমার বাড়িতে আগুন লেগে গেছে, আমি কিভাবে ফায়ার ব্রিগেডকে ডাকবো আপনি বলে দেবেন। প্রশ্নটা এইটা। আর আমি যেটা বলছি যে আমি ফায়ার ব্রিগেডকে ডাকবো কিভাবে জিজ্ঞেস করেছেন তো, আমি বলছি আমি যদি আপনাকে বলে দিই আপনার বাড়িতে আগুনই লাগবে না, এই ফর্মুলাটা শিখিয়ে দিচ্ছি, তাহলে কেমন হয়? ব্যাপারটা বুঝলে? যে প্রশ্ন করছে সে কিন্তু এই জায়গাটায় যেতে পারছে না, এবার আমি কিন্তু সেই জায়গাটায় হেল্প করলাম যে আপনি একটু বলে দিন। সবাই ত্রাহি হচ্ছে, স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন, স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন, আপনি বলে দিন এইটার থেকে বেরোনোর পথ কী। আর আমি বলে দিচ্ছি যে স্ট্রেস অ্যাংজাইটি
ডিপ্রেশন এটা হচ্ছে তোমার বাড়ি দাও দাও করে জ্বলছে, আর আমি তোমাকে ফর্মুলা শেখাচ্ছি তোমার বাড়িতে আগুন লাগবে না, মানে স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন হবেই না। তাহলে তো এটাকে আর কন্ট্রোল করার কোনো প্রশ্নই নেই আমার। কিভাবে হবে? যে ব্যবসাদারের স্ট্রেস হচ্ছে তার একটা স্পেসিফিক কারণে স্ট্রেস হচ্ছে, সেই স্পেসিফিক কারণ যদি আমার সাথে হচ্ছে তাহলে আমার স্ট্রেস হচ্ছে না, তাহলে আমার স্ট্রেস হচ্ছে না সেম কারণ, আর ব্যবসাদারটার স্ট্রেস হচ্ছে সেম কারণ। তাহলে কারণ যদি এক হয় তাহলে তার অ্যাকশন দু জায়গায় আলাদা আলাদা হচ্ছে কেন? কারণ তো একটা, একই সিচুয়েশন এর কাছেও আছে বি এর কাছেও আছে, সিচুয়েশন একদম একটু আলাদা, কিন্তু এর স্ট্রেস হচ্ছে বি এর স্ট্রেস হচ্ছে। তার মানে এখান থেকে আমরা কি ক্লিয়ার হলাম যে যে সিচুয়েশনটা এটার থেকে স্ট্রেস হয় না। যদি হতো তাহলে যার হচ্ছে না তার কিভাবে হচ্ছে না? তার মানে সিচুয়েশনটার থেকে স্ট্রেস হয়, সিচুয়েশনটাকে আমি কিভাবে নিচ্ছি এখান থেকে স্ট্রেস হয়। মানে যে স্ট্রেসে আসছে তার কাছে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে, সেই প্রবলেমটাকে সলভ করার জন্য ও স্ট্রেসে চলে এসেছে। আর যার স্ট্রেস হচ্ছে না তার কাছে ওটা একটা সিচুয়েশন, যার স্ট্রেস হচ্ছে তার সেটা প্রবলেম, আর যার স্ট্রেস হচ্ছে না তার সেটা সিচুয়েশন। তো সিচুয়েশনকে হ্যান্ডেল করা যায়, আর যে ওইটাকে সিচুয়েশন ভাবছে না প্রবলেম ভাবছে সে সেই ভারে সেই চাপে স্ট্রেসড হয়ে গেছে। বর্তমানে তো 100 ভাগের মধ্যে 90 ভাগ লোকরা এই ভুগছে, প্রচন্ড হাইপার টেনশন হচ্ছে, স্ট্রেস হচ্ছে, মানে কেউ স্যাটিসফাই হতে পারছে না। তার রুট কজ কি জানো? তার রুট কজ হচ্ছে টাকা পয়সা। শুনতে খারাপ লাগতে পারে, অন্য কোনো কারণ, অন্য কোনো কারণ। যদি বাড়িতে কোনো ফ্যামিলি মেম্বার তোমার সঙ্গে কথা বলছে না, তোমার তাতে স্ট্রেস হচ্ছে। হ্যাঁ, তুমি জান দিচ্ছ বলে কানে কথা বলছো, জানতে কি বাড়িতে মেম্বারসরা কথা বলছে না, 7 দিন পরে নিজেই বলবে ছাড়ো তো, অফিসের ওইটা কি হলো দেখি ফোনটা করি। হ্যাঁ, যেই বাড়িতে অফিসের জন্য গাড়িতে বেরোচ্ছি বাড়ির কথা ভুলে গেলাম, এখন এই কি হলো খুলে যাও, ওটা দেখলে আমি আসছি তাড়াতাড়ি করো, কাজে করতে কোনো ম্যাটার না। কেউ রেগে আছে 2 দিন পরে ঠিক হয়ে যাবে, কতদিন করবে কোনো কিচ্ছু আমায় দাগ কাটে না। আমায় দাগ কাটে একটা জিনিস, যে পার্স থেকে 1000 টাকা পড়ে গেলে কি করবে, ওটা দাগ কাটে, হন্ট করে। অফিস যাচ্ছি দরকারি ফোন 4টে করতে পারছি না, পার্স থেকে টাকাটা পড়লো কি করে? বেরোনোর সময় তো ঠিক ছিল লিফটে, রাস্তায় গাড়িতে যে 5টা ফোন করবে করতে পারলে না, 1000 টাকা পড়ে গেছে না। আমি যেটা বোঝাতে চাইছি বারবার, সেটা কি জানো? সেটা হচ্ছে টাকার জন্য মানুষ স্ট্রেসে যাচ্ছে, আর টাকার জন্য স্ট্রেসে যাচ্ছে তার কারণ এক্সপেকটেশন হাই। টাকা তো মানুষের জীবনে দরকার, আমার জীবনে দরকার নেই, আমি বসে আছি। নিশ্চয়ই দরকার আছে। কিরকম? আপনি ইউ মেবি দ্য এক্সেপশন। না এক্সেপশন, আমি আপনার যত লোক বসে আছে এখানে প্রত্যেকে রোজগার করে করা দরকার। যার থিঙ্কিং আমার না রোজগার করে ফ্যামিলি কী করে খাবে, ফ্যামিলি কী করে চলবে। আমি খাওয়ার কথাটা এদের সবাইকে বলি, যে কেউ যদি আমাকে বলে যে খাওয়ার জন্য আমি কাজ করি, খাওয়ার জন্য কাজ করি, খাবার ছাড়া অনেক ডিমান্ড থাকে। ইয়েস, কিন্তু তাহলে অনেক demand ডিমান্ড। থেকে কমাতে কেউ হবে। বলে না যে আমি কাজ না করলে রেস্টুরেন্টে যাবো কি করে, কেউ বলে না যে আমি কাজ না করলে পরে নতুন জামা রোজ পরবো কি করে, সবাই বলে কাজ না করলে খাবো কি খাবো। ও, তুমি খাওয়াকে সামনে রেখে অন্য অন্য কথা চালিয়ে যাচ্ছ না। গুরুজি, তাহলে আমাদের জীবনে বেসিক নিডস আর এক্সপেকটেশন এই দুটোর জায়গাটা তফাৎ। গুড কোয়েশ্চেন। বেসিক নিড যেটা, সেটা ছোটবেলার থেকে পড়ে এসেছি ভোজন বস্ত্র আবাস, কিন্তু আমি সেটাকেও কাটিয়ে দিয়েছি। তোমরা ছোটবেলার থেকে বইয়ে পড়েছো বেসিক নিড ভোজন বস্ত্র আবাস, এটা না হলে মানুষ বাঁচতে পারে না। আমি ভোজনও কত নিই সেটা বললে পরে তুমি চমকে যাবে, আমার বস্ত্রও কি সেটা, এটা তোমাদের কাছে এসেছি বলে এইটা ধারণ করতে হয়েছে, তোমাদের কাছে এসেছি বলে এইটা পড়েছি। কিন্তু আমি আমার যদি মনে হতো যে সোসাইটিতে এগুলো না করলেও চলে, তাহলে আমি এগুলো নাই করতাম।
সোসাইটিতে সার্ভাইভ করতে গেলে যেগুলো না করলে নয় সেটা করি। বেসিক নিড আমরা ক্রিয়েট করি। বেসিক নিড ছোটবেলার থেকে ভোজন বস্ত্র আবাস করেছে, তো সেটাকেও আমি তোমাকে প্রুফ করে দেখিয়েছি। আমি মুখের কথা বলছি না, আমি লাস্ট 25 বছরের ওপরে হয়ে গেল 24 আওয়ার্সে আমি 75% অফ দ্য টাইম না খেয়ে থাকি। 24 আওয়ার্সে 75% অফ দ্য টাইম 18 আওয়ার্স আমি 18 আওয়ার্স ফাস্টিংয়ে থাকি, মোর দ্যান 25 ইয়ার্স। তাহলে ভোজনের উপরে এই কি বলছে গ্যাস দ্যাট ইজ দ্য এক্সেপশন। আপনি গুরুজি, আপনি তো একটা অসামান্য ব্যক্তি, না না না, কিন্তু সেগুলো তো প্র্যাকটিক্যালি হয় না। আমি ওইটাই বোঝাতে চাইছি যে আমি এক্সট্রাঅর্ডিনারি কিচ্ছু না। আমি যেইভাবে এসেছি আপনারাও ওইভাবে এসেছেন, প্রত্যেকে আমরা একভাবে তৈরি। আমি ওইটার মধ্যে প্র্যাকটিস করেছি, সেই জন্য আমি এটাকে পেরেছি। আপনারা প্র্যাকটিস করছেন না, আপনাদের গুরুজি, এটা তো হিউজ ব্যাপার। এটা তো প্র্যাকটিক্যাল সমাধান হয় না। আপনি বলতে পারেন যে আমার দেশের মধ্যে 10 কোটি বাংলাদেশের পশ্চিমবাংলার লোক আছে, তার মধ্যে হয়তো 50,000 লোক 50 লাখ লোক খায় না ফাস্টিং করে, বাকি 9.5 লাখ লোক তো খায়। খাবারটা একটা আবশ্যিক ব্যাপার। আপনি যে না খেয়ে ফাস্টিং করে ইট ইজ ইউর হ্যাবিট হয়ে গেছে। এখন আমার তো হ্যাবিট হয় না, আমার খেতে তো হবে, ওটা তো হ্যাবিট হয়, খেতে তো হবে না, খেলে শরীর দুর্বল হয়ে যাচ্ছে। না, আমি যেটা বোঝাতে চাইছি সেটা হলো যে আমার বদ অভ্যেসটাকে কি আমি জেদ করে রেখে দেবো, না আমি প্রশ্ন করব যে আপনি যদি বেঁচে আছেন তাহলে আপনারই সিস্টেম আমার, কিন্তু তাহলে আপনার সিস্টেম যদি থাকতে পারে আমারও সিস্টেম থাকতে পারে। আপনি আমার সেশন নিচ্ছেন, আপনি আমাকে ফর্মুলা শিখিয়ে দিন। এইটা হচ্ছে জায়গা যে আপনি যদি অ্যাপ্লাই করে ঠিক আছেন, তাহলে আমি বুঝলাম মানুষ ঠিক থাকতে পারে। তাহলে আপনি আমাকে সেশন নিচ্ছেন, আপনি আমাকে শেখান যে আমি আপনার পথে কিভাবে যাব। এটা আমার দায়িত্ব, আমার কর্তব্য আপনাকে সেই পথ দেখানো। কিন্তু সেটা না করে যে কি করে হবে কি করে হবে না, এইটা করা। আমি যদি এক্সাম্পল, তাহলে এবার তুমি শিওর হয়ে গেলে যে আর এখন প্রশ্ন করার দরকার নেই। এই লোকটা যদি বেঁচে আছে, এই লোকটাকে যদি ওষুধ খেতে হয় না, এই লোকটা যদি নিরোগ, তাহলে এই লোকটা যদি এনার্জেটিক, তাহলে আমি এই লোকটার মতন এইরকমভাবে না খেয়ে থাকতে চাই, আমাকে আপনি শেখান। তার জন্য সুরজিৎ কালাই ব্যবস্থা করেছে। তুমি যে প্রশ্নটা করলে সে উত্তরটা পেল না স্যার। কোনটা বেসিক নিড আর এক্সপেকটেশনের ডিফারেন্স কি? ডিফারেন্স অ্যাকচুয়ালি কিছুই না। বেসিক নিড তো ওইটাই উত্তর বলছিলাম যে বেসিক নিড আমরা যেটা জানি সেটাকে আমি কিন্তু প্রুফ করে দিয়েছি, এটাও বেসিক নিড। সেই জন্য আমি ওটাই উত্তর দিলাম যে বেসিক নিড বলতে কিছু হয় না, বেসিক নিড তুমি ঠিক করো। কারোর বেসিক নিড 250 গ্রাম চালের ভাত না হলে পরে চলবে না, কারোর বেসিক নিড কিচ্ছু না হলে চলবে। তো বেসিক নিড বলে কিছু হয় না, এটা তুমি ঠিক করবে। তোমরা ছোটবেলার থেকে শুনেছো দাদু ঠাকুর দাদার মুখে কি কি একটা কথা আছে, যা সয়াবি তাই সয় কি মানুষ, এটা না হ্যাঁ, দেখো তার আদিকাল থেকে তো এই কথাগুলো চলে আসছে যে তুমি যেভাবে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমি প্র্যাকটিস করেছি, সেই জন্য আমি এই জায়গায় এসেছি। তুমিও প্র্যাকটিস করো, তুমিও এই জায়গায় চলে আসবে। এটা তো একদম সিম্পল, এখানে কোনো রকেট সায়েন্স নেই। আমি তোমাকে শেখাবো, তোমার শরীরের ইন্দ্রিয় যত দাপাবে। আজকে তোমাকে উত্তর দিচ্ছি, যে গাড়িটা চলবে না সেই গাড়িতে পেট্রোল ভরাতে হবে, হ্যাঁ কি না? না, তাই তো। তো আমার গাড়ি চলা কাকে বলে জানো? আমি যখন ব্রেনকে বেশি খাটাই তখন আমার গাড়ি চলছে। আমাদের মতো লোক যারা ব্রেনই খাটায় না, ব্রেন খাটানোর কি দরকার? আমি মনে করি একটা মানুষকে বেঁচে থাকার জন্য ব্রেন খাটানোর দরকার নেই। এবার যারা তোমরা বসে আছো, তোমরা বলবে কি যে বলে, ব্রেন খাটাবো না তো আমার মুখে খাবার আসবে কী করে? ব্রেন খাটাবো না তো দোকানে গেলে জিনিস দেবে কী করে? ব্রেন খাটাবো না তো টাকা না আসলে পরে আমি বাজারে গেলে আমাকে ফ্রিতে লোকে জিনিস দিয়ে দেবে? এইসব কথা তোমরা বলবে। আমি তো একটা হয় বোধ, একটা হয় বুদ্ধি। তুমি যদি বোধে যাও তাহলে তোমার গাড়ি চলছে, আর তোমার যদি গাড়ি চলছে তাহলে তোমার খাবার খিদে, পেট্রোল পাম্পে গাড়ি নিয়ে যেতে হবে। আর যদি তুমি বোধে থাকো তাহলে তোমার গাড়ি চলছে না। এবার বোধে থাকলে কি ব্যবসা হবে না? বোধে থাকলেই বেশি ব্যবসা হবে। এই সূক্ষ্ম জিনিসটা বোঝাতে চাইছি। এই বোধ হচ্ছে যে আমি যখন আমার অফিসে চেয়ারে বসে আছি,
আমার কাছে যখন কোনো একটা ক্লায়েন্ট এলো, আমি তখন বুদ্ধি দিয়ে ভাবছি যে ক্লায়েন্টটাকে কোথা থেকে শুরু করি। ক্লায়েন্টটাকে আগে এটা বলি যে আপনার বাড়িতে সবাই কেমন আছে, আপনার ছেলের অ্যাডমিশন হয়ে গেল, এই দিক দিয়ে শুরু। লাস্টে পায়েসে যাব, আগে ফ্রাইড রাইস চলুন, মাটন চলুন, বুদ্ধি দিয়ে ভাবছি। আর বোধ কি? বোধ হচ্ছে ক্লায়েন্ট এসে সামনে বসলো, আমি কিছু ভাবছি না, আমি কোনো প্ল্যান করে ওকে কিছু বলছি না, ও কি চায় দেখি না, মা ও কি চায়, আমি একটুখানি ভালো করে জমিটা তৈরি করে নেবো না, তাহলে যদি ক্লায়েন্ট হাত থেকে বেরিয়ে যায়, দ্যাট ইজ কল্ড বুদ্ধি। আর আমি জমিটাকে কিছু তৈরি করবো না, দেখি না উনি কি বলছে। এবার কি হবে জানো, দুটো জিনিস হতে পারে। আয়রা ক্লায়েন্টটা তোমার সঙ্গে বারবার করে কোশ্চেন করে তোমার সঙ্গে অ্যাসোসিয়েট হওয়ার চেষ্টা করবে, আরেকটা হচ্ছে ক্লায়েন্ট একটু গা ছাড়া হবে। ক্লায়েন্টটা যদি গা ছাড়া হয় আর তুমিও যদি ওর তালে তাল মিলিয়ে, যে ঠিক আছে উনি গা ছাড়া হতে চাইছেন, আমি জোর করে ওনার থেকে কিছু করতে চাইছি, মানে এটা কি হলো, নেচারের সঙ্গে চলছে। এটাকে বলে নেচারস ল, যে ওনার ক্যারেক্টারটা অপারেট করছে নেচার, নেচার ওকে ওই ক্যারেক্টারে তোমার কাছে এনে বসিয়েছে। এবার তুমি ওর সঙ্গে যদি বুদ্ধিতে কথা বলো, এবার নেচার দেখছে যে ও তোকে এই সিচুয়েশন দিলাম তো তুই এইভাবে খেলছিস, তার মানে তোর মনে হয় যে তুই হ্যান্ডেল করে গাড়িটাকে অন্যদিকে নিয়ে যেতে পারবি। এইবার একটা নেচারের সঙ্গে ওর সূক্ষ্ম খেলা চলছে। এটাই হচ্ছে আধ্যাত্মিকতা। যখন তুমি সারেন্ডার করো তখন কি হয়, তোমার কাছে এত আসবে তুমি রাখতে পারবে না, রাখতে পারবে না। একটা হিন্দিতে কথা আছে যে উপরওয়ালা দেতা হয় তো ছপ্পর ফাড় কে দেতা হয়। উপরওয়ালা কখন দেবে, যখন তুমি নেচারস ল ফলো করবে। আমি নেচারস ল ফলো করি, আমার সাথে সেটাই হচ্ছে, তোমরা যদি ফলো করো তোমার সাথে হবে। তো আজকের সেশন এখানে আমার মনে হয় কয়েকটা প্রশ্ন আমরা করেছিলাম যেগুলো উত্তর পাইনি। আমরা অনেকগুলো আলোচনা করছি বটে, কিন্তু কিছু টেক অ্যাওয়ে হতে হবে। ঝটাপট বলো, ছোট ছোট করে 2 সেকেন্ডে সবগুলো বলে দিই। দুধের কথা হচ্ছে যে দুধ না খেলে তো ক্যালসিয়াম শরীরে থাকবে। আচ্ছা ওটা ছোট করে বলে দিই। দুধের মধ্যে ক্যালসিয়াম আছে, যদি দুধটা দুধ হয় তাহলে আগে জানতে হবে যে হোয়াট ইজ মিল্ক। হ্যাঁ, আমরা প্যাকেট দুধ খাচ্ছি, এটাকে ভাবছি দুধ, এটা কিন্তু দুধ না। তোমরা যদি আমাকে প্রশ্ন করো যে হোয়াট ইজ মিল্ক, আপনি বলে দিন, সময় বাঁচানোর জন্য আমি বলে দিচ্ছি, মাতৃদুগ্ধকে দুধ বলে, অন্যান্য দুধ জানোয়ারের দুধ দুধ না, কারণ যার দুধ সেই খাবে। গরুর দুধ গরুর জন্য, মানুষের দুধ মানুষের জন্য। মানুষ উটেরও দুধ খাচ্ছে, মোষেরও দুধ খাচ্ছে, বকরিরও দুধ খাচ্ছে, কেন সর্বশ্রেষ্ঠ প্রাণী। ক্যালসিয়ামের সাবস্টিটিউট কি? ক্যালসিয়াম পৃথিবীতে শুধু দুধে নেই। সাদা তিল খাও, প্রচুর ক্যালসিয়াম হবে। নারকোল খাও, প্রচুর ক্যালসিয়াম হবে। সাদা তিল, অ্যালমন্ড বাদাম খাও, প্রচুর ক্যালসিয়াম হবে। তোমরা জানো, তোমাদেরকে অর্থোপেডিকরা বলবে না। হ্যাঁ, ছোট মাছের মধ্যেও তো প্রচুর ক্যালসিয়াম আছে। হ্যাঁ, ফলের মধ্যে সেইভাবে ক্যালসিয়াম নেই। ক্যালসিয়ামের ভালো সোর্স যদি তোমরা জানতে চাও, তাহলে তোমরা প্রত্যেকে নারকোল, অ্যালমন্ড বাদাম, সাদা তিল কেউ যদি খায়, কোনো ল্যাকিং হবে না ক্যালসিয়ামে। সাদা তিল কি বেটে খেতে হবে? না না, এমনি মৌরির মতন খাও, ভীষণ ভালো লাগে খেতে। বাড়িতে ডাইনিং টেবিলের মধ্যে সাদা তিল রেখে দেবে, যখন ব্রেকফাস্টে বসবে 1 চামচ বের করে নিয়ে খেয়ে নেবে। বিউটিফুল, তোমার ন্যাচারাল সোর্স অফ ক্যালসিয়াম। ব্রেকফাস্টে আইটেম কি থাকা উচিত? ভালো প্রশ্ন, ভালো প্রশ্ন। ব্রেকফাস্টে কি থাকা উচিত? ব্রেকফাস্ট র হওয়া উচিত। র কাকে বলে? আগুন ছাড়া খাবার। আগুন ছাড়া খাবার মানে যেমন ছাতু খেতে পারো, চিড়ে খেতে পারো। না, ছাতু কি দিয়ে খেতে পারে? ছাতু কিছু দিয়ে লাগে না, জল দিয়ে মেখে? কলা দিয়ে, জল দিয়ে মেখে। আচ্ছা, ছাতুকে শরবতের মতন খেতে পারো, ছাতুকে ছাতুকে আখের গুড় দিয়ে খেতে পারো। সেটা কি লেবু দেওয়া উচিত? লেবু সকালবেলায় অ্যাভয়েড ঠিক আছে। করলেই ভালো, সকালবেলায় অ্যাভয়েড করলেই ভালো। লেবুটা আর্লি মর্নিংয়ে অ্যাভয়েড করলেই ভালো। লেবু খাওয়ার সব থেকে ভালো টাইম দুপুরবেলার লাঞ্চ, বিউটিফুল টাইম। আমার 76 বছর বয়স, ডাক্তার অ্যাডভাইস করেছে
অল্প গরম জলে একটু মধু আর একটু লেবু দিয়ে প্রত্যেকদিন খেতে। এটা আমার মতে না খাওয়াই ভালো। আচ্ছা, কেন? তার কারণ হচ্ছে যেটাকে মধু ডাক্তার বলে দিয়ে খালাস হয়ে গেছে, ওই মধুটা তো আপনি চিনি খাবেন। তা ডাক্তার কি জানে যে ওই চিনিটা কি ক্ষতি করবে? আচ্ছা, ডাক্তার তো দায় সারা মধু বলে দিয়েছে। ডাক্তার কি জানে না যে বাজারে মধু নেই? তাহলে কেমন করে আপনাকে চোখ বন্ধ করে মধু বলে দিল? আপনি তো লেম্যান এই বিষয়ে, আমাকে ডাক্তার বলেছে, আমি খেয়ে যাচ্ছি 10 বছর ধরে, তুমি তো চিনি খাচ্ছ, তাহলে তো ক্ষতিটা তো হয়ে গেল। তো সুগার নেই। আর সুগার নেই, আমার অন্যান্য ক্ষতি তো হচ্ছে, বডিতে এত ফ্যাট কেন থাকবে? থাকার তো কথা না, তো চিনিগুলো যাচ্ছে বলে। বক্তব্য হচ্ছে যেগুলো করছি ডাক্তারকে পাল্টা প্রশ্নও করি না, করার ক্ষমতা নেই। এমনি সিচুয়েশন হয়ে গেলে কেমন করে করবে না? ডাক্তার আমার 12টা প্রশ্নের উত্তর না দিলে আমি ওখানে ভিড় করে দেবো। ডাক্তারের কাজ হচ্ছে আমার প্রশ্নের উত্তর দেওয়া। তুমি ফিস যদি বাড়াতে চাও ফিস বাড়াও। আপনাকে প্রশ্নটা করলাম, ব্রেকফাস্টে কি থাকা উচিত? হ্যাঁ, আমাদের তো করবে, কিন্তু ডাক্তারদেরকে কোনোদিন কেউ করবে না। ওই যে মধু খেয়ে যাচ্ছে, ডাক্তারকে বলেনি কেন মধু, কাল থেকে বন্ধ করে দেবো। কিন্তু আমি যদি বলি আমাকে বলবে আপনি কেন বললেন, ডাক্তারকে বলবে না। আমি যদি কিছু বলি না, আমাকে সবাই বলবে আপনি এটা কেন বললেন, আপনি দুধ কেন বলছেন, আপনি মাজা কেন বলছেন, আমি সব উত্তর দেবো, কিন্তু ডাক্তারকে কেউ কোনোদিন বলে না। ওই যে একটা জায়গায় হলো লেবুটা দিনের বেলায় খাওয়া উচিত, দিনের বেলা খাওয়া উচিত না। পাতি লেবু। হ্যাঁ, আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমরা ইন্ডিয়ানরা যখন লাঞ্চে খেতে বসি তখন ভাতের সঙ্গে ডাল হয়, ডাল আর ভাত মেখে খাই, এই কনসেপ্টটা ভুল। কারণ আমাদের গাট কার্বোহাইড্রেট আর প্রোটিন একসাথে ডাইজেস্ট করতে পারে না। ডাল হচ্ছে প্রোটিন, ভাত হচ্ছে কার্বোহাইড্রেট। এই অ্যাসেম্বলিংয়ের জন্য আমাদের সিস্টেমটা ঠিকভাবে কাজ করে না। আমাদের ভারতবর্ষে সব থেকে বেশি ডায়াবেটিস কেন? তার কারণ হচ্ছে বেসটা গন্ডগোল। যারা রুটি খায় তারা রুটি দাও, আর যারা ভাত খায় তারা ভাত দাও। তাহলে ডাল কি খাবো না বলছেন? ডাল খেতে বলছি, আমি বলছি ভাতের সঙ্গে সবজি মেখে খাও, ডালটাকে লাস্টে চোখ দিয়ে দিয়ে সিপ করে খাও, যেমন করে চা কফি খাও। ডালটার মধ্যে লেবু টিপে দাও, খাবার শেখো। কোনোদিন তোমাদের কেউ বলবে না, বলবে না তো। বাংলা তো ডাল লাস্টেই খায়। ডাল লাস্টে খেতে হবে। কেন খেতে হবে? ডালটার মধ্যে পাতি লেবু একটা টিপে দেবো, আর সিপ করে চায়ের মতন খাবো, কি ভালো শরীর থাকবে তোমার। আর ভাত কিভাবে খাবো? যদি সবজি খাই, সবজি একটু ঝোলঝোলা হবে, ওই ডালের কাজ করবে। কিন্তু টাইমিংটা তো একসাথেই থাকছে, খাওয়ার পরেই তো খাচ্ছি সেই। কিন্তু 1 by 1 যাচ্ছে না, ওটা স্যালাইভার সঙ্গে মিক্স হয়ে চলে গেল, আরেকটা স্যালাইভার সঙ্গে মিক্স হয়ে চলে গেল, তো ওইগুলো দলা দলা হয়ে যাচ্ছে। আচ্ছা। এবার যখন আমি বলছি খাবার পরে জল খাবে না, তো ওই পাকগুলো যে যাচ্ছে, ওগুলো লটগুলো, ওগুলো স্যালাইভার সঙ্গে যে লট, ওকে কেউ ভাঙতে পারবে না, ওই লট যাচ্ছে। এইবার সুন্দরভাবে বডি ওটাকে ডাইজেস্ট করবে, তোমার ইমিউনিটি ভালো থাকবে। আমি বলছি তো, যে ডায়েট সিস্টেম আমি বলছি, ভারতবর্ষে কোনো রোগই থাকবে না। সেকেন্ড কোয়েশ্চেন, হ্যাঁ হ্যাঁ পরবর্তী প্রশ্ন করছি, হ্যাঁ, যে যারা নিরামিষ মানে আমিষ খায় না, মাছ মাংস কিছু খায় না, ডিমটা খালি খায়, সেক্ষেত্রে কি প্রত্যেকদিন ডিম খাওয়া উচিত? আচ্ছা, যদি সোজা বলো তাহলে আমি বলবো ডিম খাওয়া উচিত না। কিন্তু কেউ যদি মনে করে ডিম খেতে, তাহলে আমি এটা বলছি না যে ডিম খেও না। তাহলে ডিম খাওয়ার পদ্ধতি কি? আবার বলবো, যেমন দুধের ব্যাপারে কি বলেছিলাম আমি সবার প্রথমে? আমি যখন তোমরা দুধ নিয়ে আমাকে বললে, তখন আমি সব থেকে প্রথমে কি বললাম? এটা দুধ বলুন, দুধ নয়। হোয়াট ইজ দুধ? মিল্ক কি? হ্যাঁ। তাহলে এখন যেটা প্রশ্ন হলো সেটা কি হলো? ডিম কি? ডিম কি? আমি বলছি ডিম কি। তাহলে ডিম, যেমন দুধের ব্যাপারে যদি মানুষ দুধ খেতে চায়, তাহলে দেশি গরুর দুধ মানুষের দুধের পরে একটা জায়গা নিতে পারবে। আচ্ছা, দেশি গরুর দুধ, তাছাড়া কেউ না। কিন্তু দেশি গরু তো আর পাবে না, যেগুলো ছাগলের থেকে একটু বড়। এখন যেগুলো গরু দেয়, ওগুলো সব হাতির মতো 56 লিটার দিচ্ছে, মেশিন দিয়ে হচ্ছে, সব হরমোনাল ইনজেকশন দেওয়া। তোমার ওই জন্য থাইরয়েড হচ্ছে, তোমার ওই জন্য ইউরিক অ্যাসিড হচ্ছে। এগুলো তো ছিল না কোনো কাজ। আচ্ছা, ডিম, হোয়াট ইজ ডিম? যেগুলো বাজারে পাওয়া যাচ্ছে, এগুলো আমাদেরকে ফ্রিতে কেউ দিলে আমরা নেব না, কারণ এগুলো সব হরমোনাল ইনজেকশন দেওয়া জিনিস। পোলট্রি ডিম যেটা বলি, এইগুলি সব হরমোনালগুলোকে শরীরের মধ্যে ঢোকাচ্ছ, বাচ্চাগুলোকে পয়জন করছো তোমরা। ওই জন্য বাচ্চাগুলো এত ফ্যাটি হচ্ছে, ওই জন্য বাচ্চাগুলোর এত তাড়াতাড়ি থাইরয়েড হচ্ছে। আমাদের যদি সিটিং হয় না, ডাক্তারদের কাজ কমে যাবে, থাইরয়েডই থাকবে না, হাই প্রেশারই থাকবে না, সুগারই থাকবে না।
আমি তো রুটটা ঠিক করছি। তাহলে ডিম কি? দেশি মুরগি ডিম হলে ডিম। এবার দেখো বাজারে দেশি মুরগি ডিম কোথায়? এইবার যদি ওটাকে আরো ভালো করতে চাও তাহলে হলুদ বাদ দিয়ে সাদা, আচ্ছা, হলুদ বাদ দিয়ে দেবো। হলুদ বাদ দিয়ে সাদা। তাহলে হলুদটাকে ফেলে দেবো, কষ্টের টাকা না, বাড়িতে যে বাচ্চারা আছে তাদেরকে দাও, বয়স্করা সাদাটা খাক, বাচ্চারা হলুদটা খাক, হাই প্রোটিন। এই যে জিমগুলোতে তোমরা দেখো যে বড় বড় প্রোটিনের সব রেখে দিয়েছে, আজকাল দেখি আমি এটা জিমের আজকাল আর হয়ে গেছে Supplement. সব এইরকম দিয়েছে, কাটস বেরিয়ে গেছে আর পাউডার হিউজ। কি করছে? ওই খাচ্ছে আর তুলছে, কাট এটাকে ফোলাচ্ছে, কাটস দেখছে। আমি তুমি যে বেঁচে আছি কাটস দিয়ে বেঁচে নেই, আমি তুমি লিভার, কিডনি, হার্ট, লাংস, ব্রেন, নার্ভাস সিস্টেম, বোনের ডেন্সিটি, এগুলো দিয়ে বেঁচে আছি। আমাদের শরীরের এনার্জি কোথা থেকে আসে জানো? আমাদের শরীরের এনার্জি, আমার স্ট্রাকচার যত মজবুত হবে আমার কথা থেকে তত তীর ছুটবে। গুরুজি ভাল লাগে না, সকালবেলায় না একটু ডাল লাগে, এই 12টার পরে একটুখানি মনে হয় একটু কাজ করি, তারপরে আবার 4টের পরে আর হচ্ছে একটু পড়ান না, পড়াতে না খুব ভালো লাগছে। তাহলে তুই তো আবার ছেড়ে দিবি। গুরুজি স্যালাইভাটা আমাদের শরীরে কিভাবে আমাদের ডিজিজ থেকে রক্ষা করে, যে আমরা যে স্যালাইভাটা নিয়ে আপনি বলছেন? স্যালাইভা যেটা, ওটা হচ্ছে যেমন তুমি রাস্তায় বেরোলে পরে, বাইক চালালে পরে হেলমেট পরো, 4 চাকায় চললে পরে সিট বেল্ট বাঁধো, সেই রকম সেফ গার্ড হচ্ছে স্যালাইভা, তোমার সিস্টেমটার সেফ গার্ড। তোমরা শুনেছিলে কিছুদিন আগে যে, কিছুদিন কি এখনো, যে পুরো পৃথিবীতে কোভিড নিয়ে লাফালাফি হলো, তো কোভিডটা ডাইজেস্টিভ সিস্টেমে কিচ্ছু করতে পারবে না। ওয়াই? এই যে স্যালাইভা, দেখছো, বুঝতে পারছো স্যালাইভা কি? সারা পৃথিবী ভয় পেয়ে আছে কোভিড কোভিড কোভিড। তার জন্য কি জল সিপ করে খেতে বলা হয়, যাতে সিপ করে খেতে বলা হয়, ঝলকা করে না। রাইট। এটার মধ্যে দুটো অ্যাঙ্গেল আছে। তা আমি একটু এই জায়গাটা বলে নিই, সারা পৃথিবী যে কোভিডে ভয় পাচ্ছে, কই ডাইজেস্টিভ সিস্টেম তো ভয় পাচ্ছে না, চলে আয় কোভিড, 10 গুণ কোভিড চলে আয়, কোনো পরোয়া নেই। যদি কোনো খাবারের মধ্যে কোভিডের জার্ম আছে আর আমি খাবারটা খেয়ে নিলাম, আমার কোভিড হবে না। এত স্যানিটাইজার বিক্রি করার জন্য হাত দিতে হবে না, আমি পুরো সিস্টেমে স্যানিটাইজার দিইনি। স্যানিটাইজার কেন দিচ্ছে? এ বাবা, এই হাতটায় খাবারে চলে গেলে আমার শরীরে জার্ম ঢুকে যাবে। আরে তুই চিন্তা করিস না, তোর মুখে তো স্যালাইভা আছে, তোর বস্তা বস্তা কোভিড গেলে তোর কিচ্ছু হবে না। কোভিডের ভয় কোথায়? কোভিডের ভয় নষ্ট, কারণ এখানে স্যালাইভা নেই, এখানে স্যালাইভা নেই। এ যদি লাংসে চলে যায় তাহলে এখানে স্যালাইভা নেই, তাহলে তোমার সর্বনাশ। আর যদি মাউথে চলে যায় তোমাকে কেউ মারতে পারবে না। এই জন্য আমি বলছি যে খাবার দাবার কি এনে বারবার ধোয়া, কোভিডের জার্ম, হ্যাঁ 2 বছর ধরে সবার হাতে পোকা হয়ে যাচ্ছে, পটল ধুচ্ছে, ঢেঁড়স ধুচ্ছে, ওই দিকে রাখো, পুরো পাগলামো চলছে। আজও আমার বাড়িতে হয়। আরে বাবা, পৃথিবীতে হয়। বাজার থেকে আমরা কিনে আজকে যে আলোচনাটা করছি, এইগুলোর তোমাদের কি মনে হয় আমাদের সোসাইটিতে দরকার নেই? কত স্যানিটাইজার দিয়ে তোমার শরীরে সর্বনাশ হয়েছে তুমি কি জানো? বুঝতে পারবে 5 বছর পর, ভুলে যাবো। 5 বছর পর বুঝতে পারবে। এটা বলছি, বলে যে শুনেছি, অনেক আগে শুনেছিলাম ওই সালাইভা। শুনি, এক মিনিট। হ্যাঁ, অনেকে বলে খাওয়ার পর সঙ্গে সঙ্গে জল খেতে নেই, কিছু সময় পরে জল খাও, রিজিনটা কি? রিজনটা হচ্ছে যখন তুমি খাবার খাচ্ছ, খাওয়া হয়ে গেল, আমি বলছি পুরো গল্পটা পুরো বুঝে যাবে, জীবনেও ভুলবে না। গল্পটা হচ্ছে যখন আমরা খাবার খাচ্ছি, খাবারের মধ্যে স্যালাইভা মিক্স হতে 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 ওটা একটা বলের শেপ নিয়ে নিচ্ছে, এবার ওইটা ভেতরে যাচ্ছে। যখন আমি জল খাচ্ছি তখন জলটা কি করছে, স্যালাইভা আর খাবারকে আলাদা করে দিচ্ছে ভেতরে। এইবার তোমার যে প্রোটেক্টর, এক্ষুনি বলছিলাম না তোমার প্রোটেক্টর স্যালাইভা, বলছিলাম না, তো এই প্রোটেক্টরটাকে তুমি খাবারের থেকে আলাদা করে দিলে, এইবার তোমার প্রোটেক্টর নেই, ওই খাবারটা ডাইজেস্ট হবে না, ওটা ফ্যাট হয়ে যাবে।
এবার ওটা ফ্যাট হয়ে যাবে, মানে ওটা ফ্যাটও করবে, ওটা ইউরিক অ্যাসিডও তৈরি করবে। তার মানে হচ্ছে স্যালাইভা দিয়ে খাবার খাওয়ার পর ওইটার কাজ করা পর্যন্ত ওখানে জল পাঠিও না। যেমন কারোর অপারেশন হলে ডাক্তার বলে একদিন আগে জল খাওয়া বন্ধ করে দেবে, মানে কালকে যদি অপারেশন হবে তাহলে রাত্রিরে জল খাওয়ার পর আর জল খাবে না। কেন বলছে? কারণ জল খেলেই সিস্টেম কাজ করছে, সিস্টেম কাজ করলেই ওই সিস্টেমকে কাটতে পারবে না ডাক্তার, ক্ষমতা নেই ওর কাটা। কেমন করে? মানে কাজ চলছে, তুমি আবার কাজ করবে বলছো? যখন অফিসে কাজ হবে তখন অফিসকে বন্ধ করতে হবে, তাহলে এখানে যখন অপারেশন হবে তখন এর সিস্টেমকে বন্ধ করতে হবে। তার মানে সিস্টেম বন্ধ কাকে বলছে? জল খাওয়া বন্ধ করা। তাহলে জল যখন খাচ্ছি স্যালাইভা আর খাবার আলাদা হয়ে যাচ্ছে, আমার খাবারটা হজম না হয়ে ফ্যাট হয়ে যাচ্ছে, ওই খাবারটা আমার কি হচ্ছে, গায়ে না লেগে আমার টক্সিন তৈরি করছে। টক্সিন তৈরি করলে কি হচ্ছে, ওটা আস্তে আস্তে রক্তের মধ্যে মিশে যাচ্ছে। এবার রক্তের মধ্যে মিশে গেলে কি হচ্ছে, আমার রক্তটা অ্যাসিডিক হয়ে যাচ্ছে, আমার রক্তের পিএইচ লেভেল বলে ডাক্তাররা পরীক্ষা করে। হ্যাঁ, যাই হোক, আমরা তো ডাক্তার না, অত বুঝি না, ওইখানে যাচ্ছে। আমি বলছি রক্তের মধ্যে অ্যাসিডটা বেড়ে যাচ্ছে। এবার অ্যাসিডটা যখন বেড়ে যাচ্ছে, দিস ইজ কল্ড হাই ব্লাড প্রেশার। এইটা হলো বাচ্চা জন্ম নিল ঘরে। এইবার হাই ব্লাড প্রেশারটা কি হবে, আস্তে আস্তে ট্রাইগ্লিসারাইড হবে, বাচ্চা বড় হলো। এইবার বাচ্চা আরেকটু বড় হলো, মানে কোলেস্টেরল। এবার কোলেস্টেরলটা যখন ব্লকেজে গেল তখন বাচ্চা একেবারে গার্জেন হয়ে গেছে বাড়ি। এবার ব্লকেজটা যখন বাড়তে থাকলো তখন গার্জেন বড় হয়ে গেলে বাড়ি থেকে বেরিয়ে যাবে। ছবি টাঙিয়ে নেবে, গলা মারা দিয়ে ঠাকুর দাদুর ছবি টাঙিয়ে নেয় না, আমি ছবি হয়ে গেলাম। তাহলে দেখলে রাস্তাটা কিভাবে গেল। কেউ এইভাবে যোগ, ডায়েট, অ্যানাটমি, ফিজিওলজি, স্পিরিচুয়ালিটি, যেটার কম্বিনেশন তোমরা দেখলে, সবগুলোই দেখছিলে তো। দিস ইজ কল্ড প্যাকেজ অফ ওয়েলনেস। ভুলে যাবো ডাক্তারবাবু, আপনার বই দরকার একটা। আচ্ছা, ওই আপনি স্ট্রেস যেটা বলছিলাম যে স্যালাইভা নাকি এত নাকি স্ট্রং হয় যে কোনো মিট জাতীয় কোনো কিছুর উপরে যদি বেঁধে দেওয়া হয় ওভারনাইট নাকি মিটটা নাকি বিয়ে হয়ে যায়, মানে একদম হয়তো স্লাইডার ওই ছোটখাটো কেটে কেটে স্লাইডার লাগালে ভালো হয়ে যায়। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আজকে কথা উঠলো বলে তোমরা যারা এখানে অ্যাভেলেবেল, কারুর যদি চোখের প্রবলেম, চোখে চশমা আছে, চোখজনিত অসুবিধে, তাহলে সুন্দর করে সকালে হাত ধোবে, নখ রাখবে না হাতে, হাত এরকম করলে যেন মাথা দেখা যায়, নখ যেন না দেখা যায়। বুঝতে পেরেছি? হ্যাঁ, এইবার সকালে দাঁত মাজতে সবাইকে বারণ করেছি। ঘুম থেকে উঠে ছোট আঙ্গুল দিয়ে স্যালাইভা ধরবে, হাত পরিষ্কার করে কাজলের মতন এইভাবে করবে, চোখের ডিমটাকে এরকম করে ঘুরিয়ে নেবে, মাখিয়ে নেবে আগে স্যালাইভা চোখে, তোমার চশমা সরে যাবে, চোখের যাবতীয় রোগ চলে যাবে। হ্যাঁ, সহজ উপায়। চোখের ডাক্তারের কাছে খুব খরচ করছো, কন্ট্যাক্ট লেন্স আর ছানি, আমি তোমাকে বলছি এসো। তাহলে এগুলো কি টাকা পাচ্ছে না? আমি যেগুলো বলছি এগুলো কি টাকা পাচ্ছে না? আচ্ছা, আমি যেগুলো বলছি এগুলো কি ব্যবসাদারের ব্যবসা বাড়াতে পারে না? আমি যেগুলো বলছি এগুলো কি ঘরে শান্তি আনতে পারে না? এগুলো দিলে পারে বাড়ির লোকেরা কি ডিমান্ড করবে যে আমাকে রেস্টুরেন্টে নিয়ে যায়নি, মুখ হাঁড়ি করে বসে থাকবে? এগুলো গুরুজি বাড়ির লোক বিশ্বাস করে না, মুশকিল তো এইখানে। আমি একটা ছোট্ট কথা বলি, বলুন। আমার উনুনের আঁচটা আমি বসেই খুব গনগনিয়ে এই জন্য লাগিয়েছি যে আমি জানি যে আঁচটা যদি তাড়াতাড়ি না দিই তাহলে কিন্তু অনেক কিছু ঘটে যাবে। আজকে আমার সেশন শুরু করার পর নড়তে পারলো কেউ? আমি যদি একটু ধীমি গতিতে চলতাম, তুমি বসে থাকতে এখন পর্যন্ত। মান তো খালি ঘুরে গেছি, ইয়েস, 10টা অফিস খুলে গেছে, কিন্তু উঠতে পারছো না কেন? এই পশু চোখগুলো নেওয়ার জন্য। দেখেছো? কাটা কথা। ইয়েস, দেখেছো? আমি খুব ভালো জানি যে কে কে উঠে যাবে, আর যে লোকটা চলে গেল না, এটা আমার গ্যারেন্টি যে যদি আমি 2 মিনিট আগে যাওয়ার আগে শুরু করতে পারতাম, যখন ওনার সঙ্গে উনি গল্প করছিলেন, চলে যায় কিভাবে মজা আছে আমি দেখি। ওই যে আমার 76 বছর বয়স হয়ে গেল, বুঝলেন তো, অত 3-4 বছর বাঁধব মনে হয়। কিন্তু ওখানে হচ্ছে কোভিড
হওয়ার আগে আমি একটা ওষুধ খেতাম না, নট এ সিঙ্গেল মেডিসিন। কোভিড হওয়ার পর এখন প্রেশারের ফ্ল্যাক্সের ওষুধ খাই। ঘুম মানুষের যেটা প্রয়োজন 6 ঘন্টা 8 ঘন্টা। আবার এইটা নিয়ে কিন্তু বলে দেবো অনেক কিছু। ঘুম 6 ঘন্টা দরকার না, আমি 6 ঘন্টা ঘুমাই না, আমি বসে আছি। হ্যাঁ, ছোটবেলার থেকে যা যা শুনেছি 4 ঘন্টা যে দুধ সুষম আহার, ভোজন বস্ত্র আবাস, 3 বেলা খাবার, এই সব কথাগুলো ভুল। না বলছি যেটা মানুষের হয় আর কি, ঘুম জল কারো কিছু রাত্রে ভেঙে যায় না, ঠিক সময় ভাঙলে বাস করে মুখ দিয়ে ব্রেকফাস্ট করে অফিস খাইতে অফিস যাবে। আর আমাদের মতো লোকে মনে করে বেড়ায় গেলে চলবে, যখন ঘুম ভেঙে যায় মাথায় দুনিয়ার চিন্তা আসে। অ্যাজ এ হেড অফ ফ্যামিলি, বিজনেসম্যান, রোটারি, সব চিন্তা ভাবনা করে রাত্রি 7:30 সকাল 7:30 বেজে গেল, 3.5 ঘন্টা ঘুমলাম না, শরীরটা খারাপ হয়ে গেল, ম্যানেজমেন্ট করে আর কি। তুমি ঘুমকে দায়ী দিচ্ছ, কারণ তোমার মতন এরাও জানে না যে আসলে ঘুম কতটা দরকার আছে। কেউ প্রশ্ন করতে পারেনি, কিন্তু আমি বলেছি, সবার মনে হচ্ছে যে হ্যাঁ এটাও ভালো কথা, এটা একটু বলুন তো। অনেকে বলে ঘুম ঠিকই বলেছেন, এটা বুঝতে পারছি না, এটা খুব দরকারি, এটা একটু বলুন তো। আমি তোমাদেরকে বলছি যে কেমন বললাম আমি, যে গাড়ি না চললে পেট্রোল পাম্পে নিয়ে যেতে হবে, গাড়িতে তেল ভর্তি, গাড়ি চালাচ্ছ না, তেল খরচ হবে? হবে না তো। তাহলে তুমি যদি বেশি বুদ্ধি লাগাচ্ছ, তাহলে গাড়ির তেল খরচ হচ্ছে, আর তেল খরচ হলে পরে গাড়িকে ব্যবহার করছো, গাড়িকে যত ব্যবহার করবে গাড়িকে তত মেনটেনেন্সে যেতে হবে। ঘুমটা হচ্ছে বডির মেনটেনেন্স। তাহলে মেনটেনেন্স কাকে করতে হয় না, বা কম করতে হয়, রেয়ার করতে হয়? যাকে সিস্টেমে ব্যবহার করে। আজকে আমি একটা পাখা কেনার পর বন্ধই করবো না, আমার কাছে সুইচ আছে, আমি কিনে এনেছি, বন্ধই করবো। এবার কি হয়? এসি খালি ব্যবহার করে যাব, কোনো মেনটেনেন্স করবো না। গাড়ি খালি চালিয়ে যাব, কোনো মেনটেনেন্স করবো না। কি হবে? আচ্ছা এবার বলো, এইগুলো তো বুঝলাম, তুমি জন্ম নেওয়ার পরে তোমার সিস্টেমটাকে মেনটেনেন্স হচ্ছে না, বদলাবলি চলে আসছে। তাহলে যদি ইউরিক অ্যাসিড হয়েছে, তাহলে কি ট্রাবল? ইউরিক অ্যাসিডটা কি তোমরা জানো? আমি কি করি জানো? সব সময় আমি তোমাদের রুটটাকে করে দিই। কেউ যদি দুধ নিয়ে প্রশ্ন করে, আমি বলি দুধ কি। কেউ যদি ডিম নিয়ে প্রশ্ন করে, আমি বলি ডিম কি। কেউ যদি হাই প্রেশার নিয়ে প্রশ্ন করে, আমি বলি হাই প্রেশার কি। তোমরা জানো হাই প্রেশার কি? আমি কি বললাম এক্ষুনি তোমাদের? এটা ফ্যামিলি বোঝালাম না? কি ফ্যামিলি বোঝালাম? হাই প্রেশার, ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল, ব্লকেজ, বললাম তো এগুলো সব ফ্যামিলি। এটা এক থেকে হচ্ছে, কারণ হাই ব্লাড প্রেশার হয়নি আর ট্রাইগ্লিসারাইড হয়ে যাবে। কারণ হাই ব্লাড প্রেশার হয়নি আর তার ব্লকেজ চলে আসবে। তোমরা কি জানো, আজকে আমি একটা ভয়াবহ কথা বলছি, খুব ভালো করে শোনো। ডাক্তাররা একটু ভাবে জানে কথাটা। ট্রিটমেন্ট মানেই কি? যখন তোমরা ট্রিটমেন্ট করতে যাও, সবার প্রথমে কি হয়? ভেরি ফার্স্ট ট্রিটমেন্ট কথাটা উঠলে সবার প্রথমে কি হয়? ডাক্তারের কাছে গেলে, বসলে সবার প্রথমে কি হবে? ডাক্তার জিজ্ঞেস করবে কি আপনার অসুবিধা। না, সব হলো, এবার তোমার প্রেসক্রিপশন হলো, এবার তোমার প্রসেসে যাচ্ছ। ফার্স্ট প্রসেস কি হবে? টেস্ট। টেস্ট। টেস্ট করার জন্য কি নেবে? ব্লাড। ব্লাডে কি টেস্ট করবে? ছোট্ট করে বলছি, তোমরা বুঝে যাবে গোড়াটা। আমাদের শরীরের মধ্যে নানান গ্ল্যান্ড আছে, নানান গ্ল্যান্ড নানান রকম হরমোন সিক্রেট করছে। হরমোনগুলো যেইগুলো যতটা থাকা উচিত, সেগুলো যখন কম কিংবা বেশি হয়, দ্যাট ইজ কল্ড ডিজিজ। দেখো, আমি ছোটোর মধ্যে বললাম, তোমরা সবাই বুঝে গেছো, আর এক এক করে বলতে হবে। প্যানক্রিয়াস যখন ইনসুলিন সিক্রেশন কম কিংবা বেশি করছে, তখন বলছে সুগার হয়েছে। থাইরয়েড যখন নিজের সিক্রেশন কম কিংবা বেশি করছে, তখন বলছে থাইরয়েড হয়েছে। তার মানে হচ্ছে যে সিক্রেশনটা যখন কম কিংবা বেশি হচ্ছে, দ্যাট ইজ কল্ড ডিজিজ। আর আমি কি বলছি তোমাদেরকে? আমি বলছি তোমার যে সিস্টেম, যে গ্ল্যান্ডগুলিকে যে অপারেট করে, মাস্টার গ্ল্যান্ড, সেই মাস্টার গ্ল্যান্ড যদি ঠিক থাকে, তাহলে এই গ্ল্যান্ডগুলো ঠিক কাজ করবে। এই গ্ল্যান্ডগুলো যদি ঠিক কাজ করে, তাহলে এদের হরমোনাল যে সিক্রেশন, সেগুলো ঠিক হবে। আর হরমোনাল সিক্রেশন যদি ঠিক হয়, তোমার কোনোদিনও থাইরয়েড হবে না, তোমার কোনোদিনও সুগার হবে না। তাহলে আমি যেগুলো বলছি, এগুলো কি ডাক্তারদের বলা উচিত না? কারণ
আমি যদি রুটটাই না তোমাকে ঠিক করে দিই, তুমি সারা জীবন ওষুধ খেয়ে যাও, সারা জীবন ওষুধ খেয়ে যাও। রক্তের মধ্যে যখন অ্যাসিডিক বেড়ে যাচ্ছে তখন তো হাই ব্লাড প্রেশার হচ্ছে, তাহলে গুরুজি কি করবো? আমি তো তোমাকে বলেছিলাম যে যখন তোমার অ্যাসিডিক বাড়ছে তাহলে অ্যাসিড খাবারটা কমিয়ে দাও। গুরুজি একটু বলুন না অ্যাসিড খাবার কি, খুব কোশ্চেন হচ্ছে, আমাকে হাই প্রেশারটা ঠিক করতে হবে। অ্যাসিডিক খাবার হচ্ছে আমিষ। লোকে বলছে আমিষ খাবো তবে তো শরীর ভালো থাকবে। হার্টের ডাক্তাররা বলছে আপনি কি করছেন, আপনি প্রোটিন খান, প্রোটিন খাচ্ছেন না তাহলে হার্ট তো নষ্ট হয়ে যাবে। আচ্ছা তোমার কি জানা আছে এই কথাটা, যে আমাদের এই সিস্টেমটা এই প্ল্যানেটের সব থেকে উৎকৃষ্ট সৃষ্টি? তোমাদের কি জানা আছে? এই প্ল্যানেটে সব থেকে উৎকৃষ্ট সৃষ্টি হচ্ছে মানব দেহ। তার মানে আমরা ছোটবেলায় কি পড়েছিলাম? খাবারের 6টা পার্ট হয়, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস, ভিটামিনস, ওয়াটার। এই তো পড়েছি আমরা, জানি না? খাবার তো এই 6টা। তোমরা কি জানো এই 6টা জিনিসের মধ্যে আমি একটা থেকে একটা বানাতে পারি? এই সিস্টেম এত সুপারসনিক, এত সিস্টেমাইজ, মানে কেউ যদি খালি কার্বোহাইড্রেট খায় এই বডি এটাকে প্রোটিনে কনভার্ট করতে পারে। ধরো একটা কথার কথা বলছি, যে ধরো তোমার বডিতে 60 গ্রাম প্রোটিন দরকার, তুমি খেয়ে নিয়েছো 200 গ্রাম কার্বোহাইড্রেট, তুমি কোনো প্রোটিন খাওনি, শরীর কী করবে জানো? শরীর কার্বোহাইড্রেট থেকে যা কার্বোহাইড্রেট ওর দরকার নিয়ে নেবে, বাকি কার্বোহাইড্রেটটাকে দিয়ে কনভার্ট করার চেষ্টা করবে। কি লেটেস্ট! ভাবতে পারো তোমার সিস্টেম কত লেটেস্ট। এত লেটেস্ট মডেল নিয়ে তুমি জানো না এটাকে কিভাবে হ্যান্ডেল করবে? চিন্তা করো না। এই জন্য গ্রামের বাচ্চারা এত সুস্থ।